This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ অশান্ত এবং হাসিনা দেশ ছাড়ার পর থেকে আস্তে আস্তে অশান্তি কিন্তু ক্রমশই বাড়তে থাকে এবং বিভিন্নভাবে সংখ্যালঘুরা সেখানে অত্যাচারিত হচ্ছেন এবং বাংলাদেশ অশান্ত হওয়ার পাশাপাশি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে সীমান্ত কাঁটাতারের বেড়া এবং সেখান থেকে কিন্তু জঙ্গি অনুপ্রবেশ ভারতের ক্ষেত্রে একটা দুঃস্বপ্নের মতো দেখা দিয়েছে এবং বিভিন্ন কাঁটাতারের যে সীমানাবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে এবং বিভিন্ন জায়গায় অশান্তির খবর কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে এবং এই বিস্তৃত যে কাঁটাতারের বেড়ার অংশ অনেক জায়গা কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং তার ফলে যে সীমান্তবর্তী এলাকার মানুষজন কিন্তু রীতিমতো দুশ্চিন্তার মধ্যে তারা দিন কাটাচ্ছেন, আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং শুধুমাত্র জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এমনটাই নয়, সেখান দিয়ে চোরা কারবারিও কিন্তু চলছে। চোরা কারবারিরাও সেখানে ইতিমধ্যেই আসা যাওয়া শুরু করছেন এবং অহরহ তারা আসা যাওয়া করছেন এবং রীতিমতো আতঙ্কে কাটছে সেখানকার সীমান্তবর্তী এলাকার মানুষজন। এবং ভারত বাংলাদেশের এই যে বর্ডার, এই বর্ডার দীর্ঘ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এবং সেখানে কাঁটাতারের বেড়া নেই এবং কাঁটাতার লাগাতে গেলেও কিন্তু সেখানে রীতিমতো বাধা দান করা হচ্ছে। বিএসএফকে বাধা দান করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে এবং চোরা কারবারিও চলছে এবং সেখানে খবর করতে গেলে রীতিমতো কিন্তু বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন মানুষ দা কাটারি নিয়ে তারা ছুটে আসছেন। এরকম নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু মানুষজন রয়েছেন এবং যেই ছবি আপনাদের সামনে রয়েছে নদিয়ায় কাঁটাতারহীন এলাকায় রীতিমতো ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এবং সেখান থেকে কিন্তু মানুষজন আসছেন, সেই এলাকার ছবি কিন্তু আপনাদের সামনে রয়েছে যেখানে কিন্তু রীতিমতো বাংলাদেশের তরফ থেকে দা কাটারি নিয়ে মানুষজন এদিকে আসছেন, জঙ্গি অনুপ্রবেশ করছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেই এলাকায় চোরা কারবারিও চলছে। সেই জায়গা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে তার কাছ থেকে সেখানকার মানুষদের খবর নেব এবং সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে সেখানে। সুচারু, এই মুহূর্তে ঠিক কি চেহারা সেখানকার? দেখো, নদিয়া জেলার বিভিন্ন বর্ডার জোন রয়েছে, তার মধ্যে অন্যতম এই বরণবেড়িয়া, যে বরণবেড়িয়াতে কিছুটা অংশ রয়েছে ফেন্সিং জোন, আবার কিছুটা অংশ রয়েছে নন ফেন্সিং জোন, যেখানে কাঁটাতার সেই অর্থে নেই। বরণবেড়িয়ার যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আমরা কথা বলছি সেখান থেকে কয়েক গজের মধ্যে মেন বর্ডার, যেখানে অনেক এরিয়াটাই নন ফেন্সিং, কাঁটাতার নেই। আবার ঠিক যে অংশে দাঁড়িয়ে কথা বলছি এর পেছনে যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, একটুখানি গেলেই 1 কিলোমিটারও নয় গেলেই কিন্তু বাংলাদেশ। আমরা কথা বলবো একটুখানি। এখান থেকে কতটা বাংলাদেশ? আর এখান থেকে ধরেন হাফ কিলোমিটারের উপরে হবে বাংলাদেশটা। এর সামনে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে না হলে 66 ঘর লোক আছে ওখানে বসবাস করে। তাদের খুবই অসুবিধা হয়। ধরেন গেটের যে পরিস্থিতি আছে, বিএসএফ কম্প্রোমাইজ করে চলে। তারা এমনি তো ডিএমের অর্ডার 6টা to 6টা বন্ধ গেট, তাদের খুবই মুশকিল হয় এবং যদি তাদের কোনো এমার্জেন্সি কোনো ঘটনা ঘটে বিএসএফের কাছে বলতে হয়, তখন রাত বেরাত তারা মোটামুটি ব্যবস্থা করে যতটুকু মানে ডাক্তার ফাক্তার দেখানো সেটা দেখানোর ব্যবস্থা করা হয়। বেশ, আমি একটুখানি সেই ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে। এই মুহূর্তে একেবারে বরণবেড়িয়াতে রয়েছি এবং এই বরণবেড়িয়া অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় এমন অনেক মানুষ থাকেন যাদের জমি এই বর্ডার বা এই সীমান্ত চুক্তি অনুযায়ী পড়ে গিয়েছে বাংলাদেশের বর্ডারের মধ্যে। তাদের অনেকের জমি এখনো পর্যন্ত স্যাংশন হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের টাকা, কিন্তু তারা হাতে পাচ্ছেন না। উল্টে যেটা এখন তারা করে বেড়াচ্ছে, এই যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, যেখানে বিজিবির সঙ্গে বিএসএফের একটা সংঘর্ষ পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হচ্ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিজিবির ব্যবহার অত্যন্ত খারাপ। বিএসএফ সেখানে তাদের কাঁটাতার লাগানোর চেষ্টা করছেন। আমরা উত্তরবঙ্গে যেরকম দেখেছিলাম, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাই। এই বরণবেড়িয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বর্ডার লাইন এরিয়া। এখানে এমন অনেক গ্রামবাসী রয়েছেন যারা তাদের জমিকে স্যাক্রিফাইস করেছেন। বলা হয়েছিল তাদেরকে টাকা দেওয়া হবে, টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্যাংশনও করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা যে রাজ্য সরকার তার নোডাল এজেন্সি মারফত টাকাগুলোকে পাইয়ে দেবেন সেই ব্যবস্থা করা হচ্ছে না। ফলে তারা একটা নিরাশার অন্ধকারে রয়েছেন, তাদের জমি পড়ে গিয়েছে ও দেশে। এমন একজন রয়েছেন, আরও বেশ কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করব। প্রথমে জানতে চাইবো যে কখন আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জমিটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ে গিয়েছে?
অ্যাকচুয়ালি বাংলাদেশের ভূখণ্ডে তো অনেক আগেই আমরা জানি যে এখান দিয়ে ফেন্সিং হয়েছে, কিন্তু যেখান দিয়ে ফেন্সিং বাকি আছে নতুন করে ফেন্সিংয়ের জন্য আমরা জমি লিখে দিয়েছি 2022 সালে। তো এখনও সে আমরা অজ্ঞাত কারণে টাকা পাইনি। বাকিটা দাদা বলবে। কত বিঘা জমি আমাদের আছে, আমাদের কাকা মিলে আমাদের প্রায় 6-7 বিঘা জমি অলরেডি আমরা লিখে দিয়েছি, এখনও পর্যন্ত আমরা টাকা পাইনি। প্রায় 3 বছর হতে চললো কোনো অজ্ঞাত কারণে। আপনার কি একই অবস্থা? হ্যাঁ, আমাদেরও একই অবস্থা, কিন্তু আমাদের অবস্থা টাকাটা আমরা পেলে ভালো একটু সুবিধা হয়। কত বিঘা জমি চলে গেছে? বিঘে তিনিক যে আমাদের চলে গেছে। ওটা বর্ডার থেকে, ওদিকের বর্ডার থেকে কতটা? বর্ডার থেকে 500 গজ ভেতরে আমাদের। সরকার লিখে নিয়েছে আমাদের জমি, সরকার লিখে নিয়েছে ওখান দিয়ে নতুন করে ফেন্সিং হবে বলে, কিন্তু সেই ফেন্সিংয়ের কাজ পুরো দুটোই একসঙ্গে, রোড ফেন্সিং দুটোই হবে, কিন্তু সেই ফেন্সিংও হচ্ছে না, তার কাটাও এখনো দিচ্ছে না। আর আমরা তো বিপদে রয়েছি প্রতিনিয়ত। বাংলাতে ফেন্সিং হচ্ছে না, যে কোনো মুহূর্তে তো জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে, আশঙ্কা রয়েছে তো, হামলা হতে পারে। প্রতিনিয়ত রাত্রেবেলায় আমাদের ওখান দিয়ে যাতায়াত করে, আমাদের বাড়ি ওখান দিয়ে আওয়াজ হয়, বিএসএফ তাড়া করে দৌড়ায়, প্রতিনিয়ত এটা ঘটেই চলেছে। আমরা রাত্রেবেলা প্রচণ্ড আতঙ্কে থাকি। এমন এমন দিন আছে কি বাচ্চা বাইরে বেরোতে সমস্যা পায়, বাচ্চা বাইরে বেরোচ্ছে, দেখা যাচ্ছে কি যে কেউ এসে দাঁড়িয়ে গেল। এখন আচমকা একটা সমস্যা তো হতেই পারে, আমরা ভয় বাস করছি ওখানে, মানে বাস করার মতন পরিস্থিতি নেই। কিন্তু আমরা যে টাকাটা পাবো কোথায় পাবো? সচিবের কাছে গেলে বলে কি যে ডিএম জানে, ডিএমের কাছে গেলে বলে কি যে আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি সচিবের কাছে যান। সচিব বলছে ইদানিং যে আমরা টাকাটা অন্য খাতে লাগিয়ে দিয়েছি, টাকাটা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি, ওইখান থেকে পিডব্লিউডি টাকাটা দিলে তোমাদের টাকাটা রিকভার করব। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। এই যে নন ফেন্সিং জোন, তার মধ্যে অনেকের জমি চলে গেছে, আমার জানা নেই আপনারও গেছে কিনা, আপনার কাছে সেটা জানতে চাইবো। ভয় লাগে না এই যে কাঁটা তার নেই, যে কোনো মুহূর্তে অনুপ্রবেশ ঘটতে পারে? এই গ্রামটা যা দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে তো হামলার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, অবশ্যই। গতদিন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশ মসজিদের মাইকে ওরা প্রচার করছে যে সবাই একত্রিত হও, নদীর কূলে মানে গন্ডগোল বেঁধেছে। এবার ওরা হাসুয়া, দা, তীর, ধনুক যে যা পেরেছে নিয়ে এসছে। এবার আমাদের এখানকার কিছু কৃষক কাজ করছিল ওখানে, তাদের কাজ করতে বারণ করছে যে ওখানে কাজ করা যাবে না, এটা আমাদের বাংলাদেশের ভিতরে পড়ে। আমাদের বিএসএফ ভাইরা অনেক দক্ষতার সঙ্গেই আমাদের দেশ রক্ষা করে। এবার যেহেতু ওরা অনেক লোক ছিল, আমাদেরও লোক ছিল, একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতদিন। এটা ভবিষ্যতে কতদূর যাবে বলা যাচ্ছে না, কিন্তু যুদ্ধ করলে তো কি হবে সেটা আমরা সবাই জানি, যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না। কিন্তু এই যে ঘটনার প্রেক্ষাপটের কথা বলছেন, মানে আপনারা শুনতে পাচ্ছেন সেখানে মাইকে অ্যানাউন্স হচ্ছে যে অবশ্যই প্রচার করছে, আমাদের এইদিকে ওরা প্রচার করে, তো প্রচার করছে যে বাংলাদেশের এখন পরিস্থিতি, ওরা খুব লাফাচ্ছে, ওরা তো আতঙ্কবাদী, মৌলবাদী, ওরা তো আর এখন ভারতের সঙ্গে তো ঠিকভাবে নেই, কিন্তু ভারত না দিলে ওরা না খেতে পেয়ে মারা যাবে, ওরা সেটা অন্তত দেখে না। দেখো, বুঝতে পারছো বর্ডারের মানুষ কি বলছেন। এক দিদি রয়েছেন, দিদি ভয় লাগে? এই যে অনেক জায়গা তো এখনো কাঁটাতারই দেওয়া হয়নি। কাঁটাতার দেওয়া হয়নি, সেই কারণে তো ভয় লাগেই, কারণ ওখান থেকে যখন তখন নদীতে এখন জল কম চলে আসতে পারে ওরা, এটা হচ্ছে সবচেয়েতে বেশি মানে ভয়ঙ্কর ব্যাপার। আর তাছাড়া তার কাঁটাটা যদি দেওয়া হয় তাও একটু মানে মনের ভিতরে সাহস থাকে যে হয়তো ওরা আসতে একটু ভয় পাবে। আর যখন তখন ওরা কিন্তু কিছু চলেও আসে, ভয় লাগে প্রচণ্ড, একদম বর্ডারের কাছে বাড়ি যেহেতু আমাদের। দেখো, যখন তখন এই বরণবেড়িয়া পেরিয়ে ঢুকে পড়তে পারেন অনুপ্রবেশকারীরা, আসেন অনেক সময় মানুষের মধ্যে মিশে যান। এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ, 1/2 কিলোমিটারও নয়, তার মধ্যেই কিন্তু এই বরণবেড়িয়া বর্ডারের নন ফেন্সিং জোন পড়ে, কি তাই তো? তাই এখানে 1/2 কিলোমিটার লাগবে না, মোটামুটি 100 মিটার। এখান থেকে 100 মিটার, কিন্তু তারপরে ইসামতি নদী, তারপরে বাংলাদেশ, মাঝখানে একটা নদীর ব্যবধান, তাছাড়া কোনো ফেন্সিং নেই, এই অবস্থায় আছে। আমাদের রাজ্য সরকারের কাছে করজোরে অনুরোধ যে আমরা যে জমিগুলো লিখে দিয়েছি ফেন্সিংয়ের জন্যে 3 বছর ধরে আমরা টাকাটা পাচ্ছি না, আমাদের টাকাটা দিক এবং ফেন্সিংটা খুব তাড়াতাড়ি যেন এটা করে দেয়। আমাদের খুব আতঙ্কে থাকি আমরা এখানে, প্রতিনিয়ত রাত্রেবেলা খুব বিএসএফে মানে তাড়া করছে, দৌড়াচ্ছে, সবই দেখতে পাচ্ছি।
আতঙ্কের মধ্যে বসবাস করছি। দেখো আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদেরকে, একেবারেই সুচারু। এটা বলা যায়। এবং যে সমস্ত মানুষদের সঙ্গে তুমি কথা বললে, যে সমস্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বললে, তাদের কিন্তু চোখে মুখে আতঙ্ক একেবারে স্পষ্ট, চোখে মুখে আতঙ্ক একেবারে স্পষ্ট গ্রামবাসীদের। এবং দেখো, হাসিনার সময় যে চুক্তি করা হয়েছিল, এখন যে বর্তমানে ইউনূস শাসনে সেই শর্ত কিন্তু মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। এবং সে কারণেই দেখা যাচ্ছে যে এই যে বর্ডার গার্ডের, তাদের কিন্তু একটা আস্ফালন ইতিমধ্যেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুচারু। দেখো গ্রামবাসীরা সে কথাটাই বলছিলেন। আমি এই মুহূর্তে যে অংশটার ছবি আবার দেখাবো, এই যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে অংশে আমরা দেখতে পাচ্ছি যে ছবি ফুটে উঠছে, এবং সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, যেন বিভীষিকা রয়েছে। অনেকের জমি গিয়েছে, কিন্তু এখনও তারা টাকা পাচ্ছেন না। তার ওপর কাঁটাতার নেই যে অংশে, সে অংশ ধরে অনেক সময় অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন। যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন যে অনুপ্রবেশ বন্ধ করতে বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জোর দিতে হবে। আমরা আরও এখানে অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। নন ফেন্সিং জোন, এখন এই সমস্ত জোনই দেখা যাচ্ছে বিজিবি এসে বিএসএফের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে। উত্তরবঙ্গে গতকাল দেখছিলাম আপনাদের নদিয়ার এই বর্ডারেও চলছে, কি বলবেন? বলার কিছু তেমন কি আর, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যদি একত্রিত হয়ে ফেন্সিংটা ক্লিয়ার করে, সেইটাই সমাধানের রাস্তা। তাছাড়া তো আর দেখা যাচ্ছে না অন্য কোনো অপশান। কখনো ভয় লাগে? ভয় তো একটা স্বাভাবিক, তবে বাংলাদেশের উপর আমাদের ভয় নেই, কিন্তু বাংলাদেশ তো এবারে এই আতঙ্ক ছড়ানো, এটা সাধারণ মানুষ সবার তো এক জায়গায় না। একেবারে অনেকটা এরিয়া, এই বর্ডারের অনেকটা এরিয়া নন ফেন্সিং হয়ে রয়েছে, কাঁটা তার নেই। আপনার তো এখানকার স্থায়ী বাসিন্দা, অনুপ্রবেশ তো ঘটে মাঝে মধ্যেই, মানে সবার চোখে ধুলো দিয়ে। হ্যাঁ, অনুপ্রবেশ তো ঘটছে, তার সঙ্গে আমাদের বিএসএফ ভাইরা খুব মানে অ্যাক্টিভভাবে সেটা আমাদের প্রতিরোধ করার চেষ্টা করছে। যেহেতু কুয়াশা থাকে তাদের মাঝে মাঝে চলে আসে, তখন তাদের কিছু করার থাকে না। কিন্তু বিষয়টা এটাই যে আমাদের ভয় তো অবশ্যই লাগে, ভয় তো অবশ্যই থাকে। তারা তো হাসো নিয়ে মানে দাও কাছে মানে একটা রাম দাও ফাম দাও নিয়ে ওরা ঘোরে সবসময় রাতেরবেলা। এবার যেহেতু ফেন্সিংটা হচ্ছে না, তার জন্য তো অসুবিধা আমরা অবশ্যই আছি। এটা ফেন্সিংটা যদি রাজ্য সরকার খুব দ্রুত কাজ সারে, তাতে আমাদের ভালো হবে, আমাদের অবশ্যই ভালো হবে। একেবারেই ফেন্সিংয়ের দাবি কিন্তু উঠছে যে কাঁটা তার দ্রুত দেওয়া হোক, এবং তাতে কিন্তু আশু সমস্যার সমাধান হবে। সেই আশু সমস্যার সমাধান হলে এই গ্রাম আতঙ্ক মুক্ত হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়, আমরা কথা বলবো তার সাথে, এবং অবশ্যই সেখানকার পরিস্থিতি আমরা শুনলাম যে কি পরিস্থিতি রয়েছে। আমরা সুজিতদার কাছে যাব, সুজিতদার থেকে প্রতিবেদন নেব। এবং আমরা সকাল থেকে এই বরণবেড়িয়াতে এসে পৌঁছেছি। এই বরণবেড়িয়ার বেশ কয়েক কিলোমিটার এরিয়া কিন্তু নন ফেন্সিং। তুমি শুনলে বা আমাদের আরপাস নিউজের দর্শকরা শুনলো, সেই ছবি আমি একটুখানি দেখলাম। দেখার পর একটু সুজিতদার সাথে কথা বলবো। সুজিতদা, আপনি এখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন একটু আগেই, অনেকেই বলছেন যে নন ফেন্সিং এরিয়া, সেটা কিন্তু যথেষ্ট চিন্তা। গ্রামবাসীরা মানছেন মাঝে মধ্যেই চোখে ধুলো দিয়ে অনুপ্রবেশ ঘটছে। দেখো, অনুপ্রবেশ ঘটছে সেটা তো একটা ব্যাপার, অনুপ্রবেশ দীর্ঘদিনের একটা ব্যাপার, এবং কিছু মানুষ বিভিন্ন স্বার্থে, যে কোনো বর্ডারে তুমি যাও, এমনকি তুমি কাশ্মীরে গিয়ে আমি দেখেছি, আমি পাঞ্জাবে সিংহু ওই বর্ডার দেখে এসেছি, আমি রাজস্থান বর্ডার দেখেছি। এটা বাংলার বর্ডার, চমৎকার গ্রাম, এবং এটা নেক নজরে বাংলাদেশের এটা থাকে। ওখানে মৌলবাদী দুষ্কৃতি যেগুলো আছে, যারা প্রতি মুহূর্তে একটা হুমকি তারা দিয়ে রাখে, সেই হুমকিকে উপেক্ষা করে এখানকার মানুষের একটা দীর্ঘ লড়াই আছে। শিক্ষিত গ্রাম, এখানে খুব চমৎকার লোকজন যারা রয়েছেন, ফলে অনুপ্রবেশ না। প্রবলেমটা হচ্ছে গতকাল যে ঘটনাটা তুমি দেখো, হাতে এরকম বড় বড় শোটফোট নিয়ে দিনের আলো এসে মানে করছে 500 লোক, প্রতি মুহূর্তে উস্কানি চলছে বিভিন্ন বর্ডারগুলোতে। তুমি মালদার দেখো পরিস্থিতি, তুমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে বিভিন্ন জায়গায় পরিস্থিতি। গতকাল ঘোয়াডাঙ্গা থেকে ধরা পড়লো একজন মাদকের সবচেয়ে বড় চাইঙ্ক, সে ঘোয়াডাঙ্গা বর্ডার দিয়ে মানে পেরোচ্ছিল, খাগড়াগড়ের ঘোয়াডাঙ্গা বর্ডারে ধরা পড়েছিল। এরা তো ডেফিনেটিভ প্ল্যান নিয়ে কিছু আসছে, বিভিন্ন মডিউলে কাজ করছে। বিএসএফ দেখো, বিএসএফ তার ওই করছে, সার্ভেলেন্সটা যে বেড়েছে, ওরা বলেন গ্রামবাসীরা স্বীকার করেছেন,
এনকার যে তারা বলছেন যে রাত্রিবেলা আলো জ্বলে, এমনকি ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার হয়, অর্থাৎ কেউ ঢুকে গেল, অত সোজা ব্যাপারটা নয়। এগুলো হচ্ছে একটা যুদ্ধজিগির তৈরি করছে ইউনূস সরকার। মোটা চামড়ার লোক, অপদার্থ, মানে একেবারে কোনো বিশ্বাসযোগ্যতা কিছু ইয়ে নেই, বড় বড় চ্যাটাং চ্যাটাং শুধু কথা বলতে ভালোবাসে। এইটাতেও মানে এই পরিস্থিতি তৈরি করছে, এর চাপ করছে মাঝে মধ্যে করতে এত বড় বড় সব শর্ট ফট নিয়ে, এই অসভ্যতামি এইসবগুলো কেন ইন্ডিয়া কী করে এখানে কোনো গ্রামে, এই গ্রামটার নামটা জানো তো, খুব ইন্টারেস্টিং। গ্রামটার নাম হচ্ছে ঝোড়পাড়া। ঝোড়পাড়া, ঝোড় মানে হচ্ছে জঙ্গল বা যেখানে ঝোপঝাড় বলি, মানে জঙ্গল ছিল, এখানে বাঘ ছিল এক সময়, সেই বাঘ। এখন এটা একটা সুন্দর জনপদ, প্রচুর এখানে রয়েছে। এখানে মাঝে মধ্যে আমি শুনছিলাম অনেক মহিলারা যারা রয়েছেন এখানে তারা বলছেন যে একটা কিছু জিনিস এখানে করবে, ওখান থেকে ঢুকে গিয়ে লুটপাট করে। রাত্রিবেলা বেশ কিছু জায়গা আছে বর্ডারের ওখানে, ধরো 60-65টা ওখানে গ্রাম আছে, যে গ্রামের এগুলো এটা রয়েছে দীর্ঘদিনের ডিসপিউট। দেখো এই ডিসপিউটগুলোকে সমস্যা সমাধানের জন্যে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল 1974 সালে। 74 সালে এইসব চুক্তি হচ্ছে। গোটা পৃথিবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উত্তর শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের উত্থান দেখছে গোটা পৃথিবী। বিবিসি, আমেরিকান চ্যানেলগুলো, বিশ্বের সমস্ত চ্যানেলগুলো শেখ মুজিবের তখন তারা ভাষণ শুনছে, দেখছে। তখন 74-75 সালে এই সব শক্তিগুলো শেখ মুজিবের ফ্যামিলিকে উড়িয়ে দিল। তারপরের বাংলাদেশে হচ্ছে, এবং তার কন্টিনিউয়াস চ্যাপ্টার এটা দিচ্ছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফের যে তৎপরতা, বিএসএফ কিন্তু যত কিছু প্রভোকেশন নিয়ে পা দাওয়াতে চাওয়াচ্ছে, বিজেপি এগুলোর ভূমিকা তারা রুখে দাঁড়াতে চাইছে। আর সবসময় বিজেপি আর এদেরকে মনোবল ভেঙে দিয়েছে ডক্টর ইউনূস, বা হচ্ছে এই হিজবুত তেহারি, এই যে বিভিন্ন সব সংগঠনগুলো মনোবল ভেঙে দিয়েছে। তারা থানাগুলোতে মেরে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছিল উল্টোভাবে। সে পুলিশের জন্য বিজেপি, গ্রামবাসীরা এসে উত্তেজিত। এরা কারা? ডক্টর ইউনূস ভালো জানেন এরা কারা, বিজেপিও জানে এরা কারা। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরাও এগুলো জানা, এগুলো কোনোটা ডিসইনফরমেশন। ছবি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা 0 পয়েন্টের একটা গ্রাম। একেবারেই আমরা যে কথা বলছিলাম সুজিতদার সাথে, প্রচুর গ্রামবাসী এখানে আজকে রয়েছে। বরণবেড়িয়ার যে সার্বিক চিত্র, আমরা বারে বারে এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি। প্রচুর নন ফেন্সিং এরিয়া, কাঁটাতার নেই এমন অনেকের গ্রাম গেছে, গ্রাম দিতে হয়েছে বর্ডার ডিসপিউটের কারণে। টাকা তো পাননি বোধহয়? না, এখনো পর্যন্ত কোনো টাকা আমাদের এলাকায় অন্তত পাইনি, এটুকু জানা নেই। তা আমার বাড়িটা আমি এদিকে এসেছি, তো আমার বাড়িটা একদম কাঁটাতার পার করে ওপার যেতে হয়। মানে পুলিশের ডিউটি শেষ তো আমার বাড়ি শুরু ওখানে, যে এক্সট্রা জায়গাগুলো আছে। অ্যাকচুয়ালি ফেন্সিং 150 গজে হওয়ার কথা ছিল ফার্স্ট টাইম, তো সেটা তখনকার সময় হয়নি বলে এখনও পর্যন্ত সেটা কখনো ক্লিয়ার হয়নি। আমাদের পুরো পাড়াটাই ওখানে পড়ে আছে, ঝোড়পাড়া যেটা বলছেন আপনি, সেই ঝোড়পাড়াটার ছেলে আমি। তো ওখানে প্রতিনিয়ত রাত্রে বাংলাদেশ থেকে লোক আসছে, পুলিশ এদিক থেকে চেষ্টা করছে আটকানোর, ওরা ব্যাকে যাচ্ছে, আবার আসছে। যেটা ওই চেষ্টার মধ্যে যে চলে আসছে সে চলে আসছে, আবার কিছু ব্যাকে চলে আসছে। আর বাংলাদেশ বর্তমানে ওদের যা অবস্থা, আমরা থাকি ওখানে, কিন্তু অতটা ওদের মানে ভয় পাওয়ার জায়গাও দেখছে না, কারণ কি আমাদের কাছে ওরা কিছুই না। আর বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কি করবে না করবে, ও তো অ্যাকচুয়ালি দালালি করছে, পরিষ্কার কথা। তো এই সমস্ত আমরা সমর্থন কখনো করবো না। আমাদের একতা আছে, যদি এরপরও কোনো কিছু হয়, ওরা যদি একসঙ্গে আসতে পারে তো আমরা একসঙ্গে থাকতে পারবো। আপনার বক্তব্য আমাদের চেষ্টা, আমাদের যেটুকু আছে সেটুকু না। এবার বিএসএফ আমাদের সঙ্গে সবসময় সঙ্গে, যে ঝোড়পাড়া বললাম না বাঘ ছিল, এটা জেনে রাখা উচিত সবারই, যেখানে বাঘ থাকবে সেখানে বাঘাযতীন থাকে। বাঘ মেরে দিয়েছিল সে উড়িষ্যার বালেশ্বরের জঙ্গলে। প্রথম বাংলার স্বাধীনতার ইতিহাসে প্রথম বিদেশ থেকে অস্ত্র ঢুকছে। তো এই কণ্ঠস্বরগুলো কিন্তু মানে ওই যেটা বলছেন, আপনার নামটা কি ভাই? শম্ভু মিস্ত্রি। শম্ভু মিস্ত্রি বলছে অত সোজা না, এটা শুনেনি কি ডক্টর ইউনূস বা যারা রয়েছে এখানে? বা একটা ভারত সেদিনও শক্তিশালী ছিল 71 সালে, সে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আর ইস্টার্ন ফ্রন্টে ইস্ট বেঙ্গল আর্মি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দিচ্ছে, রক্ত দিচ্ছে। গোটা পৃথিবী দেখেছে এইসব ইতিহাস। পৃথিবীর সমর বিশেষজ্ঞ যারা, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যারা মিলিটারি কমান্ডার,
তারা এগুলো জানে, তারা এগুলোকে অ্যানালিসিস জানে, ঠিক যেরকম বুড়িওয়াল আমের তীর ওই বাঘাযতীন করেছিল। ফলে এইটা কিন্তু একটু ভেবে দেখা দরকার, এটা ভেবে দেখা দরকার। একেবারেই আমরা যে কথা শুনছিলাম, আবারও সেই বর্ডারের নন ফেন্সিং জোন নিয়ে কথা আসছে। তবে বাংলাদেশকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ গ্রামবাসীরা। তারা বলছেন ভারতবর্ষ যথেষ্ট ঐক্যবদ্ধ এবং তারা নাগরিকরা রয়েছেন, এসব কাউকে তারা ভয় করেন না, কোনো ভয় দেখিয়ে লাভ নেই। ডক্টর ইউনূস এবং তার যে সেনাবাহিনী, বিশেষ করে বিজিবি, বিএসএফকে নানা রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, সেই প্ররোচনায় বিএসএফ পা দেবে না, তারা সেটা বর্ডার সুরক্ষার দায়িত্ব তাদের। আপনি কিছু বলছিলেন, বলুন। একেবারেই তাই। সুচারু, আপাতত ধন্যবাদ দেব তোমাকে আমরা।